সুপ্রিয় দর্শক, আমরা আছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি, ব্যারিস্টার মোহাম্মদ নওফল জমির, লেখক ও রাজনীতি বিশ্লেষক, এবং ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার। আপনাদের সবাইকে স্বাগত। আলোচনা করব। আমি শুরুতে একটু ফরিদুল হক, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সংসদ চলছে, সংসদের বাইরে, সংসদের ভিতরে এবং বাইরে যে আলোচনাটি এখন সবচেয়ে বেশি সেটি হলো মানুষের জীবনযাত্রার মান, জ্বালানি তেলের দাম এবং এসএসসি পরীক্ষা, তিনটিকে যদি আমি একত্র করি, সংসদে তারা কেউ তেলের সংকট দেখতে পাচ্ছে না, মন্ত্রীরা পেট্রোল পাম্পে লাইনও দেখতে পাচ্ছে না। মন্ত্রী নিজেই বলেছেন তিনি কোথাও লাইন দেখেননি, আপনারা সেই লাইনটি দেখেন কিনা। একই সঙ্গে যদি আমি সংকটগুলো একটু তুলে ধরি, তেলের দাম বেড়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে কৃষিকার্ড দেওয়া হচ্ছে, এলপিজির দাম একদিন আগে পরে বাড়ানো হয়েছে, এর আগে আমরা দেখেছি জেট ফুয়েল এবং ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে। ডিজেল নিয়ে কৃষকের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়েছে একটি জেলায়, এবং সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। পরীক্ষার আগের দিন রাতে প্রবেশপত্র না পেয়ে রাস্তায় ছাত্রদের অবস্থানও ছিল। অর্থাৎ কোন পর্যায়ে আমরা আসলে আছি? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সবগুলো পয়েন্ট আপনি বলে দিয়েছেন, এখন আমার জন্য আসলে নতুন করে কিছু বলার কিছু নাই। মানে প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই আপনি ঘরে ঘরে গিয়ে জানেন না, নিউজে আসতেছে, মানুষ কথা বলতেছে, ফেসবুকে আসতেছে, অনেকগুলো ইস্যু আছে কিংবা অনেকগুলো সংকট আছে। বিশেষত ধরেন তেলের সংকটের যে ইস্যুটা, এটা সরকারের সৃষ্ট না কিংবা এটা অভ্যন্তরীণ সৃষ্ট কোনো সংকটও না, এটা একটা ভূরাজনৈতিক কারণে ঘটেছে। এবং প্রবলেম হচ্ছে যে আমরা যেই জায়গাটাতে, আমি মূলত যেই জায়গাটাতে ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে আপনি একটা নতুন পরিস্থিতিতে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে আমরা একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে একটা নতুন পরিস্থিতিতে নিয়ে যেতে চাই। এখন নতুন পরিস্থিতি মানে হচ্ছে আপনি পুরনো যে আগে যে সরকার যেভাবে আপনি চালাতেন এইভাবে আপনি আর সরকার চালাবেন না, যেই সরকারে থাকুক, আপনি থাকেন, আমি থাকি, অন্য যে কেউ থাকুক, তো সরকারটা আপনি নতুনভাবে চালাবেন। নতুন ভাবেটা কি? নতুন ভাবেটা হচ্ছে যে কোনো প্রবলেম যখন হবে আপনি প্রথমে প্রবলেমকে অ্যাকনলেজ করবেন, স্বীকার করবেন যে হ্যাঁ প্রবলেমটা আছে, দেন সমাধানের পথে আপনি আগাবেন। এবং সমাধান করার ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয়, আপনার সবচেয়ে যে অপোজিশনে আছে, মানে একদম 180 ডিগ্রি আপনার অপোজিশনে যে আছে, আপনি প্রয়োজনে তারও সহযোগিতা নেবেন। এটাই তো হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সকল, মানে সবাই একই রকম মনে হচ্ছে যে, কেন যেন মনে হচ্ছে যে বিএনপির বর্তমান সরকার, যেটা মানে মনে হচ্ছে যে 2001 এবং 2006-এর একটা ছায়া এটার মধ্যে আছে, যে ওই সময়ে যেভাবে তারা সরকার চালাইতো সেইভাবেই তারা সরকার চালাতে। প্রথমেই অস্বীকার করা যে না, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রীরা বলতেছেন তেলের কোনো সংকট নেই, অথচ 14 ঘন্টা ধরে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আপনার তেল পাচ্ছে না, কৃষিখাতের অবস্থা, মানে এগুলো সব আপনি বলছেন, এগুলো আমি আর মানে রিপিট করতে চাই না। তো এই যে ধরেন অ্যাপ্রোচ সরকারের, এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ থেকে যদি সরকার না বেরোয় কিংবা বেরোতে না চায়, তাহলে ওনারা কতটুকু ভালো পারফর্ম করবে এটা নিয়ে তো আসলে যথেষ্ট সন্দেহ আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা বিরোধী দল, এখন আমাদের কাজ হচ্ছে সরকারের প্রত্যেকটা ভুলকে প্রতিনিয়ত মানুষের সামনে বারবার করে হাজির করে সরকারকে অজনপ্রিয় করা, তার মধ্যে দিয়ে নিজেরা জনপ্রিয় হওয়ার চেষ্টা করা, যাতে পরবর্তীতে সরকারকে আমরা রিপ্লেস করতে পারি। এটাই তো এখন সরকার প্রতিদিন আমাদের হাতে কার্ড তুলে দিচ্ছে প্রত্যেকটা ইস্যুতে। একদম ধরেন যে সংকটগুলো হয়েছে, যেমন ঈদের সময় যে সংকটটা হলো, ঈদের যে সময় যে ব্যাসাকারটা হলো, একদম বললো যে না কোথাও কোনো সমস্যা নাই, সব জায়গায় ঠিক আছে, কেউ বাড়তি ভাড়া নিচ্ছে না। ছোট ছোট ইস্যু, কিন্তু অত বড় ইস্যু না। এবং যেই মাত্রায় সড়ক দুর্ঘটনা হয়েছে, এইটা যে 2 মাসের কিংবা 1 মাসের একটা সরকার এটাকে ট্যাকল করতে পারবে না, এটা তো একদম যে কোনো ন্যাশনাল মানুষ বুঝবে। কিন্তু আপনি স্বীকার করছেন না কেন? স্বীকার করলে কি প্রবলেম? তারপরে ধরেন যে মানে যুদ্ধের ইস্যুটা একদম হঠাৎ করে এসছে, এটা নিয়ে প্রস্তুতি থাকার স্বাভাবিকভাবেই কোনো সম্ভাবনা নাই। কিন্তু এটা তো একটা বৈশ্বিক ইস্যু এবং এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। যে কোনো গণতান্ত্রিক সরকারের কাজ কি? একটা ন্যাশনাল ক্রাইসিসকে ন্যাশনাল ক্রাইসিস হিসেবে স্বীকার করা এবং ন্যাশনাল কাউন্সিল হোক, ন্যাশনাল ইমার্জেন্সি কাউন্সিল হোক, যে কোনো কিছু হোক, একটা কিছু গঠন করা এবং সেটাকে আলাদাভাবে স্পেশালি দেখা। কিন্তু একদম গদবাঁধা মন্ত্রীরা বলতেছেন যে না কোনো প্রবলেম নাই, পর্যাপ্ত তেলের মজুদ আছে। এটা আবার কিন্তু একদিক দিয়ে ঠিক আছে। আজকেও সম্ভবত মানে প্রেস অথবা ইনফরমেশন অ্যাডভাইজার, আমাদের খুবই পরিচিত বন্ধু মানুষ, উনিও বলতেছে যে আমার কাছে ডেটা আছে, যথেষ্ট ভালো মজুদ আছে। এটা তো হয়তো সত্য,
আমিও অনেকগুলো জায়গাতে খোঁজ নিয়েছি, সত্য। কিন্তু তাহলে প্রবলেমটা কই? প্রবলেম হচ্ছে যে আপনার তেলের যে সাপ্লাই পেট্রোল পাম্প পর্যন্ত যাচ্ছে, ওইখান থেকে পেট্রোল পাম্প থেকে প্রপার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না। কেন? এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। এখন এই সিন্ডিকেট যে কাজ করছে এটা তো খোলা চোখে মোটামুটি ধারণা করা যাচ্ছে। আমার কাছে তো ফ্যাক্ট নাই। কেন আমার কাছে তো রাষ্ট্রীয় বাহিনীগুলো নেই। যারা যারা এটা তদন্ত করার কথা, তদন্ত করে দেখার কথা যে এই সিন্ডিকেটটা হচ্ছে কিনা, তারা এটা দেখছে না। তার মানে এখানে দুইটা ঘটনা হতে পারে। আইদার হচ্ছে যে এই সংকটের পেছনে যারা দায়ী তাদেরকে কেউ আড়াল করার চেষ্টা করতেছে, নির্দিষ্ট গোষ্ঠী যাদের কোনো বেনিফিট আছে সেই গোষ্ঠীর সাথে সরকারের লোকেরাও থাকতে পারে, সরকারি দলের লোকেরাও থাকতে পারে, না হলে তো এটা ঘটার কথা না। আপনি খেয়াল করে দেখেন, যেদিন দাম বাড়ানো হলো ওই দিন রাতেই সম্ভবত পেট্রোল পাম্প মালিক সমিতি যেটা আছে তারা সরকারকে সাধুবাদ জানাইলো। কেন সাধুবাদ জানাইছো? 3 দিন তো হয়ে গেছে, 3 দিন হওয়ার পরে তো তুমি সাপ্লাই ঠিক করতে পারো নাই। এখনও তো লম্বা লাইন দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। ঢাকা শহরে ধরেন 2-3 কিলোমিটার লাইন আছে। তাহলে ঢাকা শহরে এই অবস্থা হলে বাইরের অবস্থাটা আরও ভয়াবহ, নিশ্চয়ই এটা বোঝা যায়। কারণ ঢাকা শহরে তো আপনাদের টেলিভিশনের ক্যামেরা অন্তত বেশি, সেই কারণে ঢাকা শহরে দ্রুত এটা সামনে আসে, সেইখানে স্বাভাবিকভাবে একটু সাপ্লাই বেশি থাকার কথা। তার মানে সারা বাংলাদেশে এই অবস্থাটা ভয়াবহ। তাহলে এইখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। এখন এই সিন্ডিকেটটা ধরার জন্য যাদের কাজ করার কথা তারা কাজ করছে না, উল্টো বলা হচ্ছে ডেটা দেখিয়ে যে না সব ঠিক আছে। তার মানে হচ্ছে যে আপনি সিন্ডিকেটটাকে আইদার প্রশ্রয় দিচ্ছেন অথবা আপনি নিজেও সিন্ডিকেটের সাথে যুক্ত। এই প্রশ্নের উত্তরগুলো তো জনগণের সামনে পরিষ্কার হতে হবে। এবং এই ধরনের পরিস্থিতি তো প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুতে আসতে পারে। আপনি দেখেন এই তেলের সংকটের সাথে অনেকগুলো জিনিস কানেক্টেড, আমাদের দ্রব্যমূল্য সহ অনেকগুলো। একটা জিনিস এখানে আনা দরকার, সেটা হচ্ছে যে সরকার এসেছে, অর্থনীতির অবস্থা যে খুব ভালো এটা আমি বলবো না, আমি অর্থনীতির মানুষও না, কিন্তু মোটা দাগে তো আমরা রাজনৈতিক কর্মী হিসেবে কিছু জিনিস বুঝতে পারি। IMF-এর বসন্তকালীন প্রোগ্রামে গিয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে, ওনারা লোন চাচ্ছেন, কিন্তু ওই দিক থেকে কি বলা হচ্ছে আমরা এটা আলোচনা করব। আমি এটা আলোচনা করি। মিস্টার নওফেল জমির, আমি এটা আপনার কাছে যেতে চাই। সরকার আসলে একটা বৈশ্বিক সংকট, অভ্যন্তরীণ সংকটে পরিণত হয়েছে এবং সেই জায়গাটা আসলে সংস্কার সহ নানা ধরনের প্রশ্ন ছিল সরকারের সামনে। সরকার কিছুটা এলোমেলো কিনা শুরুতেই। ভিশন, আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকে এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমি মনে করি সরকার শুরুর দিকেই বেশ ভালো শুরু হয়েছে আমি মনে করি। তার কারণ হচ্ছে বিএনপির যে সকল নির্বাচনী ইশতেহারে যে সকল বড় বড় বিষয় ছিল সেগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। ফ্যামিলি কার্ড শুরু হয়ে গেছে, কৃষক কার্ড শুরু হয়েছে, ইমাম মুয়াজ্জিনদেরকে যেই ফান্ড দেওয়ার কথা ছিল, মসজিদগুলোতে টাকা দেওয়ার কথা ছিল, এবং লোকাল গভর্নমেন্টের বিশাল পরিমাণ কাজ কিন্তু রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে ডেভেলপমেন্টের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু সরকার বেশ জোরে সোরে শুরু করে দিয়েছে। দেখেন, সরকারের আমাদের ফরিদ ভাই বললেন উনি 2001-2006 ছায়া দেখতে পান। তো বিএনপি তো একই দল না, 2-4 জন এখনো পুরাতন মন্ত্রিসভার আছেন, একটি পুরাতন দল। আপনারা যেরকম নতুন দল, নতুন চিন্তা নিয়ে আসতে পারবেন, নয়া বন্দোবস্তের কথা বলতে পারবেন, বিএনপি আসলে এত সহজে নয়া বন্দোবস্ত করে নিজেকে পরিবর্তন করতে পারে না। তবে সকাল 9টা থেকে বাংলাদেশের ইতিহাসে কোনো মন্ত্রিসভা অফিস করে নাই। বাংলাদেশের মন্ত্রিসভা সকাল 9টা থেকে অফিস, সকল মন্ত্রী ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, তারা সকলে সকাল 9টা থেকে অফিস করছে। সকল আমলাদেরকে বাধ্য হচ্ছেন ওনারা সঠিকভাবে সময় মতো অফিস করতে। কাজেই যেই একটা বিউরোক্রেটিক যে জটিলতা বা কমপ্লিকেশনস আমরা দেখি, সেই জিনিসটা কিন্তু একটা গুড গভর্নেন্সের জন্য একটা খুব বড় ইম্পর্টেন্ট অংশ, যে আমাদের সময় মতো মানুষজন কাজ হচ্ছে কিনা। সো আমি নির্দ্বিধায় বলতে পারি যে প্রতিটি মন্ত্রণালয়ে কাজ হচ্ছে। তবে হ্যাঁ, একটি নতুন সরকারের কাছ থেকে আমরা একদিনে যদি আমরা সব কিছু আশা করি তাহলে আমাদের আশাটা ঠিক হবে না। তবে একটু ছোট্ট করে বলি, আপনারা তো নতুন দল, আপনারা তো বিরোধী দল হিসেবে যে ভূমিকা বিরোধী দলের থাকা উচিত, আপনারা যেরকম সরকারের কাছে এক্সপেক্ট করেন যে সরকার কি করবে, আপনাদের আসলে কি করা উচিত এটাও একটু চিন্তা করা দরকার। কারণ আপনি যে কথাটা বললেন যে আমরা সরকারের ভুলগুলো বেশি করে তুলে ধরবো এবং সেটা করে সরকারকে আনপপুলার করব, তারপরে আমরা এরপরে ইলেকশনে পপুলার হয়ে ক্ষমতায় যাব, এটি তো পুরাতন রাজনীতি, এটা তো নতুন রাজনীতি না। নতুন রাজনীতিটা হওয়ার কথা ছিল আপনারা গুণগত মান নিয়ে কথা বলবেন, আপনারা এরকম সব কথা বলবেন যেগুলো সাধারণ নাগরিক জীবনকে উন্নত করে। শুধুমাত্র গাড়ি পেয়ে খুশি, অফিস পেয়ে খুশি হয়ে গেলেন, গাড়ি চেয়ে বসলেন, তাইলে তো হবে না।
আমাদের একটু মনে হয় যে নিজের দিকে একটু দেখতে লাগবে, আয়নার দিকে দেখতে লাগবে, দেখে আমাদের নিজেদের রাজনীতিটাকে একটু উন্নত করার প্রয়োজন আছে। আপনাকে আরেকটা প্রশ্ন করি, যে আপনি বলছিলেন প্রধানমন্ত্রীর কথা, 9টায় অফিস করেন, তিনি বেশ কিছু পরিবর্তন এনেছেন, কিন্তু তার সেই পরিবর্তনের ছোঁয়া কি তৃণমূল পর্যায়ে লেগেছে? এখনো তো বিএনপির গায়ে সেই চাঁদাবাজির অভিযোগগুলো লেগে আছে, বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগগুলো লেগে আছে, এবং তেলের সংকটে আমরা দেখেছি যে সরকার যখন বাইরে থেকে তেল কিনেছে তখন বেসরকারি তেলগুলো রয়ে গেছে, সেগুলো নেওয়া হয়নি, এখন সেগুলো উপচে পড়ছে, এখন বিবিসি তাদের কাছে তেল চেয়ে বসে আছে, অর্থাৎ এক ধরনের এলোমেলো পরিস্থিতি রয়েছে। তেলের সংকটটা একটি সংকট, এটি একটি সিরিয়াস ক্রাইসিস, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। এটার পোস্টমর্টেম বা চুলচেরা বিশ্লেষণ করার আমি মনে করি এখনো সময় আসেনি, তার কারণ ইট ইজ অ্যান অনগোয়িং ক্রাইসিস। আমাদের একটু সরকারকে সময় দিতে লাগবে এবং বিরোধী দলের ভূমিকা পালন করতে লাগবে। সবার যে দিক থেকে পারে তারা সেই দিক থেকে চেষ্টা করবে আমাদের এটা জাতীয় সমস্যাটাকে কিভাবে আমরা সমাধান করব, কারণ এভরিথিং হ্যাজ এ নক অন এফেক্ট। একটা তেলের দাম বাড়ার অনেকগুলো নক অন এফেক্ট আছে। সো এই জিনিসগুলা একটু সময় দিতে লাগবে এবং কনস্ট্রাকটিভভাবে সরকারকে সাহায্য করতে লাগবে জিনিসগুলা থেকে কিভাবে টু মেক দ্য বেস্ট আউট অফ ইট। এই মুহূর্তে এই জিনিসটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেটার জন্য। তো সেইটার থেকে এইটা তো একটা মাত্র ইস্যু, কিন্তু দেয়ার আর মেনি আদার থিংস যেগুলো ভালো জিনিস হচ্ছে। বৃক্ষরোপণ, 5 কোটি বৃক্ষর অলরেডি প্ল্যান চলে গেছে যে আমরা কিভাবে বৃক্ষরোপণের কাজগুলো করব। হেলথ সেক্টরে ম্যাসিভ ওভারহলিং হচ্ছে। সো এই জিনিসগুলোকে আমি মনে করি যে বিএনপির যে 180 দিনের যে একটা পরিকল্পনা বিএনপি ইলেকশনের আগে দিয়েছিল, পার্থক্য দেখেন 2001 থেকে 2006-এর সাথে বিশাল পার্থক্য। একটি সাবস্ট্যান্টিভ ইশতেহার বিএনপি কিন্তু এবার উপহার দিয়েছে, খুব চিন্তাশীল একটা সাবস্ট্যান্টিভ ইশতেহার উইথ স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, যে সবগুলো সেক্টরগুলোকে কিভাবে বিএনপি আগিয়ে নেবে, এবং সেই ইমপ্লিমেন্টেশনগুলো কিন্তু শুরু হয়ে গেছে সব দিক থেকে। তাহলে শুরুতে আমি মনে করি যে ইট ইজ এ গুড স্টার্ট ফর দি নিউ গভর্নমেন্ট। তবে একটা জিনিস বলা খুব আবশ্যক, যেটা আমি মনে করি যে আমাদের সকলেরই এটা চিন্তা করতে হবে, যে আমরা সবচেয়ে বড় সফলতা পুরো বাংলাদেশের জন্য, সকল রাজনৈতিক দলের জন্য হচ্ছে আমরা একটি প্রক্রিয়ায় ফেরত এসেছি। আমরা অনেকদিন এই রেলগাড়িটা, আমাদের রাজনীতির রেলগাড়িটা রেল লাইনচ্যুত ছিল, এখন আমরা একটি প্রক্রিয়ায় ফেরত এসেছি। এখন আমাদের সরকারকে সময় দিতে লাগবে, রাজনীতিকে সময় দিতে লাগবে নতুন করে রাজনীতিকে সংগঠিত করার, এবং সেইখানে বিরোধী দলের ভূমিকা অন্যতম, সরকারি দলের ভূমিকা অবশ্যই আছে, এবং যারা স্পেশালি যারা নতুন রাজনীতিতে এসেছেন, আমাদের নতুন প্রজন্মের রাজনীতি যারা, তাদের প্রতি আমাদের অনেক আশা যে তারা নতুন রাজনীতি আমাদেরকে উপহার দিবেন। তার কারণ কি, তারা কি ধরনের রাজনীতি উপহার দিবেন? পুরাতন চুলাচিলি তর্ক বিতর্কের রাজনীতি না, তারা উদাহরণ দিবেন গুণগত মান, নাগরিক সুবিধা, ঢাকাকে কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব, পুরো বাংলাদেশকে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব, শিক্ষা ব্যবস্থাকে উন্নত কিভাবে করব, এই সকল গুণগত বিষয় নিয়ে আমি আশা করি যে আমাদের রাজনীতিতে আলোচনা হবে। অর্থাৎ কালকের ঘটনা নিয়ে আমরা, কালকের ভবিষ্যৎ নিয়ে আমরা রাজনীতিতে আলাপ করব, গতকালকার ঘটনা নিয়ে না। জি, বেশ আসুন, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আমরা আলোচনা করবো। আমরা ভবিষ্যৎ রাজনীতির সাথে সাথে দেশের পরিস্থিতির আলোচনা করতে চাই। যদিও সরকার থেকে বলা হচ্ছে যে ডিজেলের দাম বাড়ানোর ফলে খরচ বাড়বে না, বাণিজ্যমন্ত্রী বলেছেন যে বাজারে প্রভাব পড়বে না। আসলে কি তাই সেটি মনে হয়? অতীত আমরা দেখিনি যে প্রভাব পড়েনি, এরকম কোনো ঘটনা তো আমাদের লক্ষ্য হয়নি। আপনার কি মনে হয়? ধন্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভুল স্বীকার করা, দুর্বলতার ব্যাপারে খোলামেলা কথা বলাটার কালচার ডেভেলপ করে নাই। আমার মনে আছে যে জাপানে কোনো একটা গাড়ির কোম্পানিতে কিছু একটা ফল ধরা পড়েছে, তো সিইও সহ পুরো ম্যানেজমেন্ট জাতীয় গণমাধ্যমের সামনে এসে জানেন যে জাপানিরা যখন খুব বেশি করে সরি বলে তখন তারা একেবারে মাথা নিচু করে করে থাকে আর কি। তো তারা 5-10 মিনিটের মতো করে পুরো জাতির কাছে এরকম মাথা নত করেছিল, তাদের গাড়িতে ভুল ধরা পড়েছে, ফল্ট। এখন প্রশ্ন হচ্ছে যে জ্বালানি ইস্যুটা দেখেন, এইটা এমন একটা ইস্যু সরকারকে কেউ ব্লেম করতো না, এটা কিন্তু তার নিজস্ব কোনো দুর্বলতার কারণে ঘটনাটা ঘটে নাই। তাহলে এইরকম একটা ইস্যু আমরা শুরু থেকে বলেছি, যেটা আমার বড় ভাই নফল ভাই কাইন্ডলি বলছিলেন যে একটা কম্প্রিহেন্সিভ পলিটিক্সের ব্যাপারে কথা বলা জাতিকে সামনে রেখে। আমরা কিন্তু বলেছি, প্রাইম মিনিস্টারকে আমরা শুরু থেকে বলেছি যে আপনি সেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আপনি পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে ইন কনফিডেন্স বলেন দিস ইজ এ রিয়ালিটি, যদি ঘাটতি থাকে ঘাটতির কথা বলেন ইন কনফিডেন্স। এবং বিরোধী দলের মধ্যে সেটি আলোচনার প্রস্তাব রেখেছিল পার্লামেন্টে,
যে এইটা বলেন যে এখন আমি দাম বাড়াইলে এই সমস্যা, দাম কমায় রাখলে সিন্ডিকেটের এই সমস্যা, কি করতে পারি? আসেন আমরা সবাই মিলে একটা কাজ করি। সব দল মিলে যদি একটা অল পার্টি কনসেনসাস হইতো, তখন সবাই মিলে একসাথে দাঁড়ায়া, আপনার মনে থাকার কথা যখন লন্ডনে 7/7 হয়, তখন সব পার্টি ডাউনিং স্ট্রিটে হেড অফ দ্য পার্টি লিডার্স একসাথে মিটিং করে এসে, কোবরার মিটিং কল করে এসে ডাউনিং স্ট্রিটে ব্রিফিং করেছে, এবং লিবডাম কনজারভেটিভ সবাই বলেছে উই হ্যাভ ফুল কনফিডেন্স ইন প্রাইম মিনিস্টার্স কোর্স অফ অ্যাকশন। তো আমরা প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস করছি যে আপনি সব দলকে নিয়ে বসেন। তখন যেটা হইতো, আর পলিটিক্সটা হইতো না যে আমরা হ্যাঁ তারেক রহমান এই বাটপার, এই বিএনপি নেতা এই দুষ্টামি করতেছে, এই আলোচনা আমরা তখন আর করতাম না। উনি করছেন না। তো সমস্যা হচ্ছে যে পুরাতন রাজনীতিতে বারবার ফেরত যেতে হচ্ছে এই কারণে, নতুন রাজনীতি নিয়ে, নতুন পরামর্শ নিয়ে যখন আমরা কথা বলছি, কেউ শুনছেন না। মানে মন্ত্রী বলছেন 12 বছরের পর্যন্ত মজুদ আছে। মানে এইটা গাঁজা না খাইলে তো এই লেভেলের স্টুপিডিটি তো নাই। তো না, 12 বছরের নাই। তো আমার এখনই গ্যাস নাই, দেশের বিশাল জনগোষ্ঠীর কোনো গ্যাসের অ্যাক্সেস নাই, দেশে 35-40% লোক হচ্ছে সিলিন্ডার ইউজ করছে, তো আমার গ্যাস কোথায়? এগুলো তো বোগাস কথা। এখন একটা মিনিস্টার যখন এরকম বোগাস কথা বলে, আপনি তো অ্যাডভাইস করলে আপনি তো মানে গুড ফেইথে কোনো কনভারসেশন এঙ্গেজ করতে পারছেন না রাষ্ট্রের সাথে। কারণ দিন শেষে এন্ড অফ দ্য ডে ওয়েস্টমিনিস্টার মডেলে ইজ দ্য গভর্নমেন্ট হু নিডস টু কাম ফরওয়ার্ড, যে আমি শুনতে চাই, আমাকে বলেন, অ্যাডভাইস করেন, সরি বলেন। প্রত্যেক দিন যেখানে দুঃখ প্রকাশ করে আপনি কথা বলতে পারতেন, সেই কথাটা না বলে, যে আমি আজকেও দেখেছি যে অমুক পেট্রোল পাম্পে 4 কিলোমিটারের লাইন আছে, আমি খুবই ক্ষমা চাচ্ছি, আমরা চেষ্টা করছি, আমাদেরকে মাফ করেন, আমাদেরকে অ্যাডভাইস করেন, আমাদেরকে বলেন আমরা আর কি করতে পারি। সেখানে না করে যেটা করছেন যে ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ আছে, 12 বছরেও শেষ হবে না, কোথাও কোনো পেট্রোল পাম্পে কোনো লাইন নাই, এই ধরনের কথা বললে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা কিভাবে করব, কিভাবে অ্যাডভাইস করব? আমরা শুরু থেকে বলেছি দুইটা অপশন এই ক্রাইসিস ডিল করার, ইদার প্রাইস হাইক করে ফেলেন ইমিডিয়েটলি। প্রাইস হাইক করলে যেটা হবে, যারা সিন্ডিকেট করছেন তাদের এই স্মল মানে স্কেলের মাফিয়াগিরি থেকে প্রত্যেক পেট্রোল স্টেশনের প্রফিটটা ডাইভার্স হয়ে যাবে। তখন ইকোনমিতে টাকাটা ছড়ায় পড়ার কারণে যেটা হবে, সিন্ডিকেট ব্রেকডাউন করবে, কলাপস করবে। অথবা দাম কমায় দেন, দাম কমায় দিলে যারা ইমিডিয়েটলি মজুত করে মাল ছাড়ছে না ব্ল্যাক মার্কেট থেকে, তাকে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন। এর কোনোটাই আপনি করেন নাই, আবার করলেন 6 সপ্তাহ খরচ করে, মার্কেট থেকে তো 50-60 হাজার কোটি টাকা অলরেডি উঠে গেছে। তাহলে এই যে সিন্ডিকেটটা অ্যাড্রেস করলেন না, কারো পরামর্শ নিলেন না। আমরা দেখলাম না যে মাননীয় প্রধানমন্ত্রী এনার্জি সেক্টরের সিরিয়াস এক্সপার্টদেরকে নিয়ে বসছেন, যারা সিন্ডিকেট ম্যানেজমেন্ট বোঝেন, যারা পাওয়ার কাঠামোটা বোঝেন, যারা সাবেক আমলা ছিলেন, ডিপ্লোম্যাট ছিলেন, কোনো আলোচনা নাই। এইটার ইরান যুদ্ধ নিয়ে আমার কনসিকুয়েন্স কি দেখেন, আমার রেমিটেন্স কি পরিমাণ কমে গেছে দেখেন, মান্থ অন মান্থ বেসিস। আমার ইকোনমি ইজ ইন ট্যাটাস। আপনার বাজেট করবেন 2 মাস পরে, আপনাকে IMF লোন দিচ্ছে না, কারণ আপনি রিফর্ম প্রপোজিশনগুলো অলরেডি শেল করে দিয়েছেন, আপনি ব্যাংকিং রেজুলেশন ড্রপ করে দিয়েছেন, আপনি এর আগে আন্দোলন করে আপনার NBR এবং NBR-কে রিফর্ম করে দুই সেকশন করবার বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এই যে প্রত্যেকটা জায়গাতে আপনি এন্টি রিফর্ম পজিশন নিচ্ছেন, তাহলে আমি আসলে নাগরিক আকারে, রাজনৈতিক কর্মী আকারে আমি প্রধানমন্ত্রী কিভাবে সাহায্য করব? আমরা তো হেল্প করতে চাই, কিন্তু ওনাকে তো কাম ফরওয়ার্ড করে বলতে হবে যে হি ইজ প্রিপেয়ার্ড টু লিসেন। এই প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি, উত্তর দেওয়া যাবে, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ইস্যুগুলো যেভাবে কনসেনসাস বেসিস অ্যাড্রেস করা দরকার ছিল, সেটা না করে যেটা করেছে, পুরো জাতিকে জুলাই সনদ দিয়ে ব্যস্ত রেখেছে। আপনার কোনো এজেন্ডা আলোচনা করতে দিচ্ছে না। বিরোধী দল যখন হামের ব্যাপার নোটিশ দিচ্ছে, এই সেশন চলে যাক, যখন এনার্জি নিয়ে কথা বলার জন্য নোটিশ দিচ্ছে, আপনার যুদ্ধ নিয়ে কথা বলার নোটিশ দিচ্ছে, তারা পার্লামেন্টে আলোচনা করতে দিচ্ছে। আমি আবার আপনার কাছে আসবো, আপনি 1 মিনিটে যদি জবাবটা দিতে পারেন, তারপর আমি রাকিবের কাছে যাব। তো ভেরি কুইকলি, যে আপনারা যেই জিনিসটা করা উচিত বলে মনে করছেন, আপনারা বসেন না এক্সপার্টদের সাথে, আপনারা একটা বিরোধী দল হিসাবে বা অন্য বিরোধী রাজনৈতিক দল হিসেবে, সমগ্র বিরোধী দল একসাথে না হলেও আপনারা আপনাদের প্রপোজালটা দেন না এক্সপার্টদেরকে সাথে নিয়ে। আমরা মনে করি এখন এই কাজ করা উচিত, কারণ যখন আপনি সরকার যখন শুনছে যে ABCDEFG 10জন বিখ্যাত মনে করেন এক্সপার্ট 10 রকম মতামত দিচ্ছে, কোনটা সে নিবে জানে না, সে জানে না বিরোধী দল আসলে কি বলছে। যদি আপনারা একসাথে বসে আপনাদের দায়িত্বটা পালন করেন, তাহলে হয়তো সরকারের জন্য সুবিধা হবে। জি, রাকিব আল হাসান, 2001 সালের বিএনপি সরকারের কথা চলে আসছে, আমরা যদি সেদিকেও তাকাই, তাহলে সেই
বেগম জিয়ার ক্যাবিনেটের দুজন ফেইলর মিনিস্টার এখন বড় দুটি দায়িত্বে রয়েছেন, একজন আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন, আর একজন ইকবাল হাসান মাহমুদ টুকু যিনি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। দুটি মন্ত্রণালয় দূরেই সংকট চলছে, আর সেই দুই জায়গাতেই আসলে মূলত সংকট, IMF এর নিষেধাজ্ঞা থেকে সব ওই জায়গাতে জ্বালানি নিতে সংকট চলছে। তার মানে একটা ফেইলরের দিকেই যাচ্ছে কিনা, বা সরকার আসলে সামাল দিতে গিয়ে আসলে এক ধরনের ইসের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, ওই যে আমি যেটি বলছিলাম এলোমেলো হয়ে যাচ্ছে কিনা। বা আপনাকে ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে এবং আমার সহ-আলোচকদেরকে সালাম এবং শুভেচ্ছা। ফেলারের সংজ্ঞাটা কি আসলে আমি এটা একটু জানতে চাই, বা আপনি কোন প্যারামিটার কারণে ফেলার তারা বলছেন? দুজনেই পদত্যাগ করেছেন ক্যাবিনেট থেকে, একজন বাণিজ্য মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন, মন্ত্রণালয় মনে সম্ভবত চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আচ্ছা হোয়াটএভার, আমি ওই আলাপে যেতে চাই না। যাই হোক, আমি একটু কিছু জিনিস এটা অ্যাড্রেস করতে চাই। যেমন ফুয়াদ ভাই অনেকগুলো কথা বললেন। ফুয়াদ ভাই আমার খুব পছন্দের একজন আলোচক, এবং উনি জাপানের উদাহরণ দিলেন, অনেক কিছু উদাহরণ দিলেন। তো সে জায়গা থেকে উনি বলছে যে আসলে আমাদের পলিটিক্সটা এরকম হওয়া উচিত, সরি বলা। হ্যাঁ, ঠিক আছে, এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি, তো আমরা এখনও সে পর্যায়ে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারিনি। তো সে জায়গা থেকে এটা হলে ভালো হতো, আমরা এটা এক্সপেক্ট করি। ধরেন আজ থেকে আপনি যদি ফরাসির ডেমোক্রেসি যদি হিসাব করেন 200-250 বছর ইতিহাস, তো আমিও কম করে হিসাব করে ধরেন আমি যে বাংলাদেশকে মিনিমাম প্যারামিটার দেখতে চাই, সেটার জন্য আমি মনে করি যে আরও 20 থেকে 30 বছর আমার জন্য ওয়েট করতে হবে। তো যাই হোক, আমাদের ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে এটাও হয় না যে একটা ডেমোক্রেটিক সরকার আসলো 2 মাসের মাথায় আপনি গণ অভ্যুত্থানের ডাক দেন, সশস্ত্র বিপ্লবের ডাক দিয়ে সরকার ফালাই দিবেন। তো এটাও তো হয় না, সরকারকে কোঅপারেটিভ জায়গাতেই করতে হয়। তো বিরোধী দল এখানে ছায়া সংসদ, পেটিকোট সংসদের ডাক দেয়, কিন্তু আমার নফল ভাই যেটা বললেন যে একটা অর্গানাইজড পলিসি আপনারা তো করতে পারেন। আবার উনি হামের কথা বলছে, অনেক করে কথা বলছে, আমি একটু প্রত্যেকটা কথা একটু বলি। সেটা হচ্ছে ধরেন মন্ত্রী বলছে 12 বছরের গ্যাস মজুত আছে, সেটা হচ্ছে কি যে গ্যাস এখনও বাংলাদেশে উত্তোলন করা হয়নি, সেই গ্যাসের কথা উনি বলেছে, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, একটা কথা বলছে যে আসলে পেট্রোল পাম্পের লাইন নেই, একটা এই কথা জ্বালানি প্রতিমন্ত্রী বলেছে, এটা একটা ফেক ফটোকার্ড ছিল, এবং এটা পরবর্তীতে সময় এটা পরবর্তীতে ফ্যাক্ট চেকিংও হচ্ছে প্রমাণিত হয়েছে। আরেকটা কথা উনি বলছে যে রেমিটেন্স কমে গেছে। দেখুন, আমাদের গত মার্চ মাসে যে রেমিটেন্সটা এসেছিল সেটা হচ্ছে কি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আসা। এপ্রিল মাসের রেমিটেন্স এখন হিসাবে আমরা পাই নাই। রেমিটেন্স কমবে হয়তো আগামী 2-3 মাসের মধ্যে, হয়তো কমতে পারে এই যে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে, কিন্তু এখনো পর্যন্ত রেমিটেন্স কমার কোনো ডেটা আমাদের কাছে আসেনি। আর একটা কথা উনি বললো যে সেটা হচ্ছে কি ওই হাম নিয়ে জ্বালানি নিয়ে সরকারকে কথা বলতে দিচ্ছে না। সার্জিস আলম যিনি বলছে যে হামে শিশু মৃত্যুর চেয়েও নাকি জুলাই সনদের গুরুত্ব আরও বেশি, এবং এটার দিকে সরকার বেশি ফোকাস করা দরকার। তো এই জিনিসটা তো বিরোধী দলের জায়গায় খুব কন্ট্রাডিক্টরি জায়গা, বাট সেটা বড় কথা হচ্ছে কি আমাদের সরকার কতটুকু পারফর্ম করতে পারছে। আমি একটু ডেটা দিই আপনাকে। ধরেন এই মুহূর্তে আজকে এই কিছুক্ষণ আগে 1 লাখ টনের একটা মানে ডিজেল নতুন করে এসেছে চিটাগাং পোর্টে, অকটেনবাহী 3টি ট্যাঙ্কার এসেছে। আমাদের বাৎসরিক ডিজেলের চাহিদা হচ্ছে 4.5 মিলিয়ন টন হচ্ছে। তো সে জায়গা থেকে আমাদের 60-65% আমরা ইম্পোর্ট করি, আর আমাদের অকটেন এবং পেট্রোল হচ্ছে কি 50% আমাদের লোকাল মার্কেট থেকে তৈরি হয়। তো এখন যে চাহিদাটা বেড়েছে, চাহিদাটা হচ্ছে ধরেন এটা আমি কাউকে দোষ দিব না, আমার জায়গা থাকলে আমিও তাই করতাম, এটা আমার জায়গা থাকলে আমিও করতাম। তো আমি ব্যক্তিগতভাবে একটা কোম্পানির এক সিওর সাথে গতকালে কথা হলো, উনি বললো যে ওনার কোম্পানিতে 15 থেকে 16 জন বাইকার আছে, এবং মানে তারা আশঙ্কা থেকে, ভয়ের জায়গা থেকে তাদের প্রত্যেকের বাসায় 15 থেকে 20 লিটার তারা মানে অকটেন তারা মজুত করে রেখেছে। এটা এমন না যে তারা অসৎ উদ্দেশ্যে করছে, মানে সে ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত সেটা করছে। তো এটা একটা সংকট এই জায়গায়, কিন্তু আমাদের অকটেনের কিন্তু ফ্লো বাড়িয়ে দেওয়া হয়েছে 25% লোকাল মার্কেটে। তো এই জায়গাটা ধরেন, আর যে ইনফ্রাস্ট্রাকচার যে কথা বলছেন, যে ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু ধরেন আমাদের এটা তো অনেক আগে থেকে, এটা তো নতুন সরকারের করা না। একটা উদাহরণ আপনাকে দিই, ধরেন ইস্টার্ন রিফাইনারি যে আমাদের একমাত্র যে রিফাইনারি, সেই রিফাইনারিটা কিন্তু বাংলাদেশের স্বাধীন হওয়ার আগ থেকে 1967 থেকে। ইস্টার্ন রিফাইনারি 2 2013 সাল থেকে আলাপ আলোচনা চলতেছিল, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং অনিয়মের কারণে, আমলাতান্ত্রিক জটিলতার সাথে অনিয়মতান্ত্রিক, এবং শুধু তাই না, এখানে পার্শ্ববর্তী দেশের অনেক ইনফ্লুয়েন্স ছিল, তাদের অনেক ইন্টারেস্ট ছিল, সে জায়গাতে এটা করতে পারেনি। তো কিন্তু এই সরকার কিন্তু আসার পর থেকে কিন্তু সরকার এই জায়গাটা অলরেডি অ্যাড্রেস করেছে, এবং ইস্টার্ন রিফাইনারি 2 2029 সালে পরীক্ষামূলকভাবে চালু হবে। তারপরে হচ্ছে কি আপনাকে আরও দিয়ে, সরকার এই মুহূর্তে মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে সরকার জ্বালানি, স্টক মার্কেট জ্বালানি আনার প্রসেসিং চলতেছে, আলজেরিয়াতে চলতেছে, কাজাখস্তানে চলতেছে। সরকার এটা নিয়ে বসে নেই, কারণ সরকার জানে এটা যদি কোনো ধরনের কলাপস হয় পুরো ইকোনমি কলাপস করবে। সুতরাং এই জিনিসটা সরকার জানে, সরকার এই মোতাবেকে সরকার কাজ করতেছে। আপনার কথাগুলো সঠিক, কিন্তু আপনি তো পরিশোধিত জ্বালানি আমদানি করছেন, ফলে ইস্টার্ন রিফাইনারি অপরিশোধিত জ্বালানির অভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধের পথে, সেই জায়গায় বন্ধ হয়ে গেছে। এবার আপনাকে আমি বলি, আমাদের লোকাল মার্কেট, আমি আপনাকে বলি আমাদের লোকাল মার্কেটের সাপ্লাইতে গত বছর ইস্টার্ন রিফাইনারি থেকে কোনো অকটেন যায় নাই।
আমাদের পেট্রোল গেছে মাত্র 11 পয়েন্ট সামথিং, ডিজেল গেছে 14 পয়েন্ট সামথিং। সেটাই তো যাবে, কারণ সে তো ডিজেল, মূলত ডিজেল আমরা দেবে এটার উপরে ডিপেন্ডেন্সি না, কিন্তু ঘটনা হচ্ছে কি আমাদের এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই একটা যুদ্ধ লাগলো। যুদ্ধের পরবর্তী সময় যে এই ধাক্কাটা বাজেটের কথা আসতেছে, অনেক কথা আসতেছে, IMF এর লোন। IMF এর লোন নিয়ে আমি একটা কথা বলতে চাই, ধরুন IMF এর এটা আমরা IMF লোনে যাব, মানে যদি এই জায়গাটাকে শেষ করি আমরা বিরোধী যাব, যে জ্বালানি আসলে অব্যবস্থাপনাটাই আসলে সরকারকে সংকটকে আরো বেশি বাড়িয়ে তুলেছে। ব্যাপারটা হচ্ছে কি ধরেন এই যে একটা যে সিস্টেমটা তো পুরনো সিস্টেম, তাই না? এখন এই সিস্টেমটা তো ধরেন ব্যাপারটা যদি ধরেন 5 বছর পরে সরকার চেঞ্জ হবে, সরকার আসবে যাবে, কিন্তু এই জ্বালানি এই জিনিসটা তো ফিক্সড জিনিস। তো সুতরাং তার তো একটা গভর্নিং বডি আছে, তার কনস্টিটিউশনাল বডি আছে। এই বডি ফাংশনিং করতে পারতেছে কিনা, সরকার সেটাকে রেগুলেট করতে পারছে কিনা, সেটার দিকে নজর রাখা উচিত, এবং কোনো অনিয়ম আছে কিনা, সিন্ডিকেট আছে কিনা, সরকার সেটাকে ধরা উচিত। এবং আমরা অনিয়মের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে, মানুষের ঘর থেকে, ট্যাঙ্ক থেকে, মাটির তল থেকে, পানির তল থেকে জ্বালানি আসতেছে, সরকার সেগুলোর দিকে অ্যাড্রেস করতে পারছে কিনা, সেটা সবচেয়ে জরুরি। ফরিদুল হক, আপনি সংসদে অর্থ পাচার, ঋণ পাচার নিয়ে আজকে প্রশ্ন হয়েছে এবং আপনি সেটি তুলেছিলেন যে আসলে অর্থ পাচার ফ্রি আনার বিষয়টিতে সরকার কতটা ঋণ নিয়ে সরকারের ব্যাপক সংকট রয়েছে। $90 বিলিয়ন যদিও পরিশোধ করেছে বলেছেন অর্থমন্ত্রী, এবং $78,000 বিলিয়ন এখনও পাওনা রয়েছে আমাদের বৈদেশিক ঋণের অবস্থা, এবং ব্যাংক যে আদেশ সেটি নিয়ে আসলে সংকট রয়েছে, এবং IMF তার ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় করবে কিনা সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। সেটি ছাড় না করলে এক ধরনের বড় সংকটের মধ্যেই পড়বে, কারণ সামনে বাজেট রয়েছে। যদিও আমরা বিএনপির যদি আগের সরকারগুলোর কথা বিবেচনা করি, সেখানে কিন্তু অর্থনৈতিক পলিসি যথেষ্ট শক্তিশালী ছিল বিএনপির সময়ে। না মানে এটা তো ওই যে আবারও আপনি সব বলে দিচ্ছেন, আমার জন্য বলা আর নতুন করে কিছু বলার কিছু নাই, ফ্যাক্ট সব আপনি বলতেছেন। ব্যাপারটা হচ্ছে যে একদম স্পেসিফিক ভাই, আমি খুব সম্মান রেখে বলতেছি, মানে বিএনপি সরকার একটা কার্ড সরকার, আপাতত প্রচুর কার্ড দিচ্ছে কিংবা কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছে। এখন ফ্যামিলি কার্ড ইস্যু নিয়ে বিশ্বব্যাংক যে মানে IMF যে প্রশ্ন তুলতেছে, প্রশ্ন হচ্ছে যে আপনি এটা প্রতিশ্রুতি দিচ্ছেন, এত মানুষকে দিবেন, কত টাকা, টাকার সোর্স কি, হোয়াট ইজ ইউর প্ল্যান, কিংবা এই যে অলরেডি যে সামাজিক সুরক্ষা খাতে যে কার্ড মানে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো কি করবেন, সেগুলো কি বন্ধ করে দিবেন নাকি এগুলোকে মানে রিঅ্যারেঞ্জমেন্ট করবেন, এইটা নিয়ে কোনো সমীক্ষা কি করেছেন? একটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানি না। যদি জানতাম তাহলে তো মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যেদিন ফেরত আসলেন উনি এসে বললেন না যে আই হ্যাভ এ প্ল্যান। তা প্ল্যানটা আমরা তো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ইস্যুতে প্ল্যান জানতে চাইবো। বাংলাদেশের নাগরিকদের তো এই রাইটস আছে, তাই না, যে প্রত্যেকটা ইস্যুতে আমরা এই প্ল্যান জানতে চাই। তাহলে ফ্যামিলি কার্ড কোত্থেকে সোর্স হবে টাকাটা, আপনি এইটা সমীক্ষা করছেন কিনা, আগের বন্দোবস্তগুলো কি হবে, এবং হচ্ছে যে এইটা মানে কিভাবে আপনি দিবেন, এই যে এত বড় প্রতিশ্রুতি দিচ্ছেন এটা কোত্থেকে হবে, এই জিনিসগুলো তো জানতে হবে। IMF একই প্রশ্ন করছে। এখন ব্যাপারটা কী হয়েছে, IMF এর একটা কিস্তি ডিউ আছে, এটা দেওয়ার কথা ছিল, সেটা সে আপাতত ঝুলাই দিছে। পাশাপাশি সরকারের এখন পরিস্থিতি এরকম যে সরকার আরও নতুন করে $300 কোটি IMF এর কাছে চেয়েছে, ইভেন জ্বালানির সংকটের জন্য বোধহয় আরেকটা অ্যামাউন্ট IMF কিংবা বিশ্বব্যাংকের কাছে চাচ্ছে। তো এই যে পরিস্থিতি, ইন দ্য মিন টাইম IMF আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ধরছে সেটা হচ্ছে যে এই যে ধরেন NBR এর যে সংস্কার করে দিয়ে গেছিল ইন্টারিম গভর্নমেন্ট, সেটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে। এবং ব্যাংক রেজুলেশন খুব গুরুত্বপূর্ণ। একদিকে বলছেন আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে যে $234 বিলিয়ন পাচার হয়েছে, কারা পাচার করেছে? নিশ্চয়ই কোনো গোস্ট পাচার করেনি, এটার জন্য চিহ্নিত লোকেরা আছে। বাংলাদেশের সবাই জানে যে এস আলম, সালমান এফ রহমান, আপনার এই যে ধরেন এই শিকদার গ্রুপ, এরাই এগুলো করেছে। তাহলে আপনি এদেরকে আবার ব্যাংক রেজুলেশনের মধ্যে 18 ক যুক্ত করে এদেরকে ফেরত আসার ব্যবস্থা করে দিচ্ছেন। এটাকে প্রথমে কিন্তু বাতিল করে দিতে চাইছিল, যখন IMF চাপ দিচ্ছে যে না এটা বাতিল করতে পারবেন না, এটা পাস করতে হবে, তখন 18 ক ঢুকায়া 7 মানে পুরাটা ছাড়াই সম্ভবত তাদেরকে ফেরত আসতে দিতে চেয়েছিল। এখন 7.5% দিতে হবে। সেটা যদি আবার অন্য আরেকটা ব্যাংক থেকে লোন করে এনে দেয় তাহলে কোনো অসুবিধা নেই। শর্ত কি? আমি দেখলাম যে কয়েকজন এটা নিয়ে খুব বলতেছে না না এখানে শর্ত আছে, কঠিন শর্ত। কি শর্ত? অঙ্গীকার করতে হবে। বাংলাদেশের এই যে ব্যাংক মাফিয়া, এই যে ধরেন অর্থনৈতিক সেক্টরে বড় বড় মাফিয়া, এরা অঙ্গীকার করবে 300 টাকার স্ট্যাম্পে, হাইকোর্টে যায় দাঁড়ায় বলবে, আর বাংলাদেশের মানুষ মেনে নেবে। এস আলমের বিরুদ্ধে যাতে কোনো তদন্ত না হয়, হাইকোর্ট থেকে রায় গেছে না, সমুটো হয়েছে তো হাইকোর্ট থেকে, এই ঘটনা তো আমরা দেখেছি বাংলাদেশে। এখন এদেরকে আবার আমাদেরকে ফেরত আনতে হবে, এটা আমাদেরকে দেখতে হয়েছে, এবং নির্বাচনের মাত্র 2 মাসের মধ্যে। দিস ইজ মানে এটা খুবই আপসেটিং। এই ঘটনা বাংলাদেশে ঘটেছে। তো এখন মানে কি বলবো যে এই যে পুরো পরিস্থিতি, এই পরিস্থিতিকে আমি কোনোভাবেই এমন কোনো নতুন ইন্ডিকেশন পাচ্ছি না যে বাংলাদেশের অর্থনীতি আসলে একটা নতুন দিকে যাচ্ছে। কোনো ইন্ডিকেশন নেই। আপনি খেয়াল করেন পুরোটার মধ্যে ধরেন কাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে, কারা নমিনেশনে টিকতেছে, নমিনেশন টেকানোর জন্য ছাত্র দলের নেতারা গিয়ে নির্বাচন কমিশনের কাদেরকে টেকানোর জন্য ওইখানে গিয়ে মপ করতেছে,
এরপরে কারা নির্বাচনে জিতে আসতেছে, নির্বাচনে জিতে আসা এমপিদের ঋণের পরিমাণ কত, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনি একজন এক্স ঋণ খেলাপি বসাচ্ছেন, একজন ব্যবসায়ী নেতা যিনি আবার নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার ছিলেন। এই যে পুরো ইন্ডিকেশন মানে অর্থনীতির মধ্যে, এবং ব্যাংক রেজুলেশন, রাজস্ব, এই কি এনবিআরকে সংস্কার করার যে জায়গায় এটাকে ল্যাপস করে দেওয়া, তার মানে আপনি হচ্ছে পুরনো যে অর্থনৈতিক কাঠামো সেটাকে আপনি ঠিক রাখতে চান। পুরনো অর্থনৈতিক কাঠামো যদি ঠিক রাখেন, আমি ধরে নিলাম মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির একটা বড় অংশের নেতারা চান যে বাংলাদেশ আসলে একটা ভালো অর্থনীতি থাকুক। কিন্তু আপনি যদি এই সেটটাকে বানান রেডিওর সেট, ক্যামেরা যদি না থাকেন, এখান থেকে আপনি টেলিভিশনে লাইভ কাস্ট করতে পারবেন? মানে লাইভ কাস্ট করতে গেলে তো আপনাকে ক্যামেরা দিতে হবে। আপনি আইন রাখবেন পুরনো, কাঠামো রাখবেন পুরনো, এবং ওই পুরনো ধরেন মাফিয়াদেরকে, পুরনো সিন্ডিকেটদেরকে এখানে সুযোগ করে দিবেন। আবার আপনি ফলাফল চাইবেন যে বাংলাদেশে একটা নতুন অর্থনীতির দিকে যাবে। এটা কিভাবে যাবে আমি জানি না, আমি অর্থনীতির লোক না, কিন্তু আমি ইন্ডিকেশনটা খেয়াল করতেছি যে কোন আইনগুলো। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি একটা উদাহরণ দিই। ধরেন বাংলাদেশের জ্বালানি সেক্টরে প্রত্যেকটা সরকার দায়মুক্তি দিয়েছে না? এই দায়মুক্তির রেজাল্ট আমরা গত আমলে কি দেখেছি, যে প্রতি বছর 62 না 65,000 কোটি টাকা কুইক রেন্টালরা শুধু ওই ক্যাপাসিটি চার্জের নামে বসায় বসায় নিয়ে যাচ্ছে। তার মানে এইটা তো বাংলাদেশের একটা সিলসিলা। ক্যাপাসিটি চার্জ কি? আইন করে নিজেদের লোকদেরকে পাবলিক যে মানি, যেটা আপনি বাজেটের নামে এক জায়গায় করেন, সেটা দিয়ে দেওয়া, যাতে সামিট গ্রুপ তৈরি হয়। এই তো অর্থনৈতিক বন্দোবস্তটা তো এই। তা আপনি তো সেই পথে হাঁটতেছেন। সেই পথে হেঁটে কিভাবে একটা বেটার অর্থনীতি করবেন, কিভাবে ঋণ খেলাপি কমাবেন, কিভাবে পাচার করা টাকা ফেরত আনবেন, নাকি পাচার করা টাকা ফেরত এনে আবার নিজেদের লোকদেরকে পাচার করতে দিবেন? ইন্ডিকেশনটা এইটা কিনা? কিংবা নিজেদের এই যে ঋণ খেলাপি যারা, তাদেরকে আবার নতুন করে আরও ঋণ খেলাপি হওয়ার সুযোগ করে দেবেন, এবং আরও যাতে নতুন ঋণ খেলাপি তৈরি হয় সেরকম ব্যবস্থা করবেন কিনা? ইন্ডিকেশন তো কিন্তু এইটা। এখন এইখানে দেখেন অর্থনীতির যে অবস্থা, এইখানে আপনার বিশ্বব্যাংক বলেন, আইএমএফ বলেন, তাদের সহযোগিতা তো লাগবে। এখন এই সহযোগিতা আপনি যদি ব্যাংক খাত সহ মানে পুরো অর্থনীতির মধ্যে আপনি এই সংস্কারগুলো যদি না করেন, কিভাবে আপনি এই মানে অর্থনীতিকে আপনি ঘুরে দাঁড়াবেন, সেটার কোনো ইন্ডিকেশন কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যাদেশ, যেটা হচ্ছে এই আমি অলরেডি এটা বলে ফেলেছি যে এই খাত সংস্কারের সাথে রিলেটেড সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু আবার ওনাদেরকে নাকি সংস্কার বিরোধী বলা যাবে না। এইটাও আবার ধরেন উভয় সংকট আমাদের জন্য। একটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আপনি সংস্কার সব বন্ধ করে দিচ্ছেন, আবার এটা বলা যাবে না কেন? কারণ আমরা আবার এগুলো আনবো, সমস্ত সংস্কার করা হবে। আপনি অলরেডি যে সংস্কার করা হয়েছে সেটাকে আপনি বাতিল করে দিয়ে আবার নাকি নতুন করে সংস্কার করবে। মানে ধরেন অলরেডি সুপ্রিম কোর্ট সচিবালয়, ওনারা প্রত্যেকে আইনের লোক, এটা আমি গর্হিত করতেছি, কিন্তু আমাকে বলতে হচ্ছে যে অলরেডি সুপ্রিম কোর্ট সচিবালয় করা হয়েছিল, সেটাকে বাতিল করে আবার নাকি নতুন করে করা হবে। আমি একটু ব্যারিস্টার নওফেল জমির, সংস্কার নিয়ে বেশ প্রশ্নের মুখে আসলে সরকার। এই সংস্কার যেটি বলা হয়েছে আইনি কাঠামো পুরনো, সব কাঠামো পুরনো, প্রধানমন্ত্রী যতই নতুনত্ব দেখেন তাহলে আসলে নতুন হবে কি? দেখেন, পলিসিগতভাবে সংস্কার সরকার কখন কিভাবে করতে চায়, এটা সরকারকে আমার মনে হয় একটু সময় দিতে লাগবে। আই থিঙ্ক যে আমরা রাদার দেন জাম্পিং টু কনক্লুশন, যেগুলো আমরা ধরে নিই যাচ্ছে এটা হচ্ছে মানে এটা করবে, পুরাতন বাইরে যেই টাকা চলে গিয়েছে এই টাকা বা দেশে এনে আবার ওনারা পাচার করবেন, আমার মনে হয় লেটস নট গো টু দ্যাট এক্সটেন্ট। এই ধরনের চিন্তাভাবনা আমরা না করি। আমাদের মনে হয় যেই জায়গাটায় আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার সেটা হচ্ছে যে সরকারের সাথে একটু বসা দরকার। কারণ সরকার তো কিছু কারণ দিয়েছে যে এই জিনিসগুলো আমাদের দরকার ছিল, এবং সেইগুলো নিয়ে গঠনমূলক কিছু আলোচনার প্রয়োজন, এবং সেটা সংসদীয় কমিটিতে কিন্তু এই আলোচনাগুলো হয়েছে। এবং সরকার বলেছে যে মানবাধিকার যেই আমাদের আইনটা ছিল সেইটার কিছু সংশোধন সরকার আশা দিয়েছিল, এবং এইটা ভবিষ্যতে সরকার আবার ফেরত আনবে। প্রশ্ন হচ্ছে সরকারের সাথে তাহলে দেন দরবারটা করা দরকার ছিল বিরোধী দলে, তাহলে আপনি কবে ফেরত আনবেন, একটা রোড ম্যাপ দেন, এইটা আমরা কবে ফেরত আসবে, এবং এইখানে কোন জিনিসগুলো নন নেগোশিয়েবল সেটার একটা আমাদেরকে রূপরেখা দেন। তো এই আলোচনাটার দিকে আমরা যাইনি, আমরা চলে গেছি পুরাতন রাজনীতির দিকে, যেখানে গিয়ে আমরা ওই তর্ক বিতর্ক করব, এবং তারপরে সরকারের সম্পর্কে বিভিন্ন রকমের উইল জাম্প ইনটু সাম কনক্লুশনস, এবং উই উইল গেট সাম পয়েন্টস আউট অফ ইট এই তর্ক থেকে। এইখানে না গিয়ে আমার কাছে মনে হয় যে যে জিনিসটা গঠনমূলকভাবে উচিত সরকারের সাথে বসা, যে সরকারকে একটু হোল্ড, বিকজ বিরোধী দলের কাজ কি সরকারকে অ্যাকাউন্টেবল করা, এবং সেই অ্যাকাউন্টেবলটা বিরোধী দল কীভাবে করবে ইজ টু পুট প্রেশার অন দি গভর্নমেন্ট টু সে যে আপনারা তাহলে একটা রূপরেখা দেন, কবে দিবেন, রোড ম্যাপ দেন, এটা কি 6 মাসে হবে নাকি 12 মাসে হবে, এবং কি কি কারণে করছেন না, বাকিগুলো তাহলে করেন। এই ধরনের যে একটা আলোচনা আমাদের হওয়া দরকার ছিল। আমার মনে হয় এখানে আমাদের পুরাতন রাজনৈতিক
কালচারের থেকে আমরা এখনো বের হতে পারছি না, কারণ কারণ at the end- সরকার কি বের হতে পেরেছে? কেউই আমরা বের হতে পারছি না, এটা হচ্ছে বাস্তবতা। এবং আমি মনে করি না যে আমরা এটা খুব তাড়াতাড়ি বের হতে পারবো, আমি এটাও মনে করি না যে আমরা বের হতে পারবো। এবং যে কারণে আমি প্রথমেই একটা কথা বলেছি যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হয়েছে, আমরা একটা প্রক্রিয়ায় রেল লাইনে ফেরত এসেছি। আমরা যদি আশা করি যে জাদু লাঠি দিয়ে বিএনপি জাপান করে ফেলবে বাংলাদেশকে, ইটস নট গোয়িং টু হ্যাপেন, এটা হবে না। আমাদের একটু বাস্তব হতে লাগবে এবং এখানে আমাদের সকলের দায়িত্ব আছে, আমাদের দায়িত্বগুলোর দিকেও একটু দেখতে লাগবে। আমি যদি আশা করি যে আমাদের নতুন মেয়র ঢাকা শহরে যিনি মেয়র নির্বাচিত হবেন, তারপরে দিন উনি একটা পরিচ্ছন্ন ঢাকা শহর উপহার দিবেন, কিন্তু আমি আমার টিস্যুটা আমি যেখানে সেখানে ফেলবো, তাইলে কিন্তু হবে না। সো আমরা ডিম আগে কথাটা আমি এভাবে বলতে চাই না, বাট আমরা মনে হয় যে যেই জায়গায় আমাদের আসা দরকার, যে আমাদের একটু নিজেদের ভূমিকাগুলোর দিকে আমাদের একটু নজর দেওয়া দরকার, যে আমাদের উই নিড টু হ্যাভ এ প্ল্যান রাদার দেন থিঙ্কিং যে সরকার সব কিছু করে দিবে, আমাদের সব সমাধান করে দিবে। আমাদের বিরোধী দলেরও উচিত এবং জনগণের যারা চিন্তাশীল মহল তাদেরও উচিত, এবং আমরা জনগণের অংশ, এই আলোচনা জনগণের অংশ। এই আলোচনায় আমাদের সরকার কি করলো না এই আলোচনার থেকে আমার মনে হয় যে ওই আলোচনাটা বেশি হওয়া উচিত, যে সরকার কি করলে এই সমস্যাটার সমাধান হবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সরকার কি করলে সমস্যার সমাধান হবে, সেই জায়গাটায় আসলে আমাদের রাজনীতি বা আমাদের সংসদ বা আমাদের সার্বিক পরিস্থিতি সেই জায়গাটায় পৌঁছেছে কিনা? নফিল ভাইয়ের কথা শুনে মনে হচ্ছিল যে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে আসলে সরকার পরিচালনার দায়িত্ব বিরোধী দলের। পুরো আলোচনা শুনে তাই সেটা মনে হচ্ছিল আর কি, যে সরকার তো ইলেকশন ম্যানিফেস্টো দিয়ে আসছে, তারা আসলে কি করবে, এটা একটা অ্যাসার্টিভ রেসপন্সিবিলিটিস আর কি। বিরোধী দলের কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি তার ওই প্লেজের জায়গাতে তাকে মনে করিয়ে দেয়া। যেমন আমরা জুলাই সনদ নিয়ে বারবার কেন কথা বলছি, কারণ বিএনপি জুলাই সনদের পুরো প্রসেসের সাথে ইনভলভ। সে স্বাক্ষর করেছে, সে গণভোট অধ্যাদেশ যখন জারি করা হয়েছে এটা নিয়ে কোনো কথা বলে নাই, আদেশ যখন জারি হয়েছে কথা বলে নাই, চ্যালেঞ্জ করে নাই। 4টা প্রশ্ন নিয়ে আজকে সে দিনরাত প্রশ্ন করছে, এই 4টা প্রশ্ন নভেম্বর মাসে সরকার পাবলিক করে দিয়েছে, সে তখন কথা বলে নাই। গণভোটের জন্য সে ক্যাম্পেইন করেছে, প্যারালাল ম্যান্ডেট নিয়েছে, এখন বলছে এটা অনেকগুলোর সাথে আমি একমত না, এগুলো আরও রিফাইন্ড জিনিস আমি তৈরি করব। প্রশ্ন হচ্ছে এখানে তো নোট অফ ডিসেন্ট ছিল না, যেখানে তার নোট অফ ডিসেন্ট ছিল সেটাতে না হয় আপনার একটা আর্গুমেন্ট আছে, ভাই এটা নিয়ে কিন্তু আমি আগে কথা বলেছিলাম। গুম কমিশন নিয়ে তো বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, মানবাধিকার কমিশন নিয়ে তো তার নোট অফ ডিসেন্ট ছিল না, ব্যাংক রেজলিউশন আইন নিয়ে তো নোট অফ ডিসেন্ট ছিল না, সুপ্রিম কোর্টের সচিবালয় জাজেস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো নোট অফ ডিসেন্ট ছিল না, টেলিকমিউনিকেশন আইনের যে প্রভিশন এনটিএমসিএলকে রিফাইন করা, তার মানে মনিটরিংয়ের কত, রেমিট কতটুকু, এতটুকু ঠিক করে দেয়, এখানে তার নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে এগুলোতে সে কেন হাত দিল? বলা হচ্ছে আরও ভালো করবেন, ফাইন, আরও ভালো করবার জন্য যে আর্গুমেন্টটা আছে, তাহলে এটা ন্যূনতম ভালো অবস্থায় আছে। তো আপাতত ফর ট্রাস্ট বিল্ডিং, আপাতত ফর দ্য ন্যাশনাল কনসেনসাস এতটুকু করে ফেলেন, করে ফেলে আপনি একটা অ্যানেকডোট পার্লামেন্টে রেখে দেন যে উই হ্যাভ সাম এডিশনাল প্রপোজিশনস, যেটা আমি বাজেট অধিবেশনের পরে উইন্টার সেশনে আমি এটা রেজ করব। তখন সংশোধনী আকারে আপনি বিষয়গুলো আনেন, সংশোধনের বিষয় তো রয়ে গেছে। একসাথে কাজ করবার জন্য বিরোধী দলের সাথে তো আপনাকে ট্রাস্ট বিল্ডিং করতে হবে। জুলাই জাদুঘর একটা নিষ্পাপ জিনিস, যেখানে আমরা সবাই একমত হয়েছি, যেটা বিশেষ কমিটিতে পর্যন্ত সব দল একমত হয়েছে, অ্যাজ ইট ইজ এইটা প্রেজেন্ট করা হবে, পাশ করা হবে। প্রেজেন্ট করার 20 মিনিট আগে একজন সরকারি দলের এমপিকে দিয়ে আপনি 3-4টা প্রস্তাবনা সংশোধনী দিলেন, দিয়ে প্রস্তাব করলেন। আপনি জানেন পার্লামেন্টে সরকার যখন বিল উত্থাপন করে, সংশোধনী কখনো সরকারি দলের এমপিদের কাছ থেকে আসে না, এটা কমিটি স্টেটে রিজলভ হয়ে গেছে, এইটাই সরকারের প্রস্তাবনা। সেখানে আপনি সরকারি দলের এমপিকে দিয়ে প্রস্তাবনা দিলেন, যেটা 20 মিনিট আগে দিয়েছেন, এমপিরা পড়তে পর্যন্ত পারে নাই। বিতর্ক কখন করবে? যে আমি জিজ্ঞাসা করবো যে মানবাধিকার কমিশন যেটা গঠন নিয়ে আপনি এটা রহিত করে দিচ্ছেন, এটা যে উঠাচ্ছেন না, আপনার বেটার ডিবেটের একটা জায়গা দেন, আমাকে 10 মিনিট কথা বলতে দেন। চিফ হুইপ বলছেন তাহলে আমাদের ওয়ার্কিং আওয়ার বাড়ান, রাত 10টা পর্যন্ত আমরা সময় নেই। তাহলে আমরা দেখেন কি অ্যাডভাইস করছি, যে আপনি প্রত্যেকটা অধ্যাদেশ জুলাই সনদ আলাদা আলাদা করে রেজ না করে, আপনার মনে থাকার কথা ইউ থেকে যখন ব্রেক্সিট হয়ে গেল, কি করেছে? একটা গ্রেট ব্রেক্সিট বিল পার্লামেন্টে নিয়ে আসছে। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইনভলভ হাজার হাজার আইনকে এক এক করে পার্লামেন্টে এনে র্যাটিফাই করা সিম্পলি পসিবল না। আমি প্রস্তাব দিয়েছি যে একটা বিল করেন, জুলাই জাতীয় সনদ অথবা 133টা অর্ডিন্যান্স গ্রহণ করার একটা বিল, একটা 2 লাইনে, যে আমরা এগুলো সবগুলো গ্রহণ করে ফেললাম। এরপরে হচ্ছে আপনি এক এক করে ডিফারেন্ট সেশনে প্রস্তাবনা আকারে আনেন,
যে এই অর্ডিন্যান্সের ব্যাপারে আমার 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 এডিশনাল অ্যামেন্ডমেন্টস আছে, এটা নিয়ে এখন ডিবেট হোক, কথা বলি, সবাই মিলে কথি। সেই কাজগুলো তো করা হয়নি। উল্টা দিকে দেখেন, যেটা আপনি বলছেন যে ইলেকশন ম্যানিফেস্টোতে বেঞ্চমার্ক প্রস্তাবনাগুলো তো মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, খুবই প্রবলেম্যাটিক জায়গা। অর্থনীতির যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাগুলিতে এই রকম ভেরি হাইলি চ্যালেঞ্জিং মানে ইনসেন্টিভাইজিং ফাইন্যান্সিয়াল প্রপোজিশন নিয়ে হাজির হওয়াটা খুবই ভয়ঙ্কর অর্থনীতির জন্য আর কি। এবং এইটা নিয়ে সিরিয়াস কোনো বিতর্ক হয়নি। আপনি জানেন যে বাজেটের বর্তমান ইয়ারের টাকাটা তো একটা জায়গাতে পাস হয়ে গেছে, তো এই টাকাটা স্যাংশন হয়ে গেছে। তাহলে সেখানে আপনি নতুন করে 67টা প্রজেক্ট থেকে টাকা উইথড্র করে এনে এখানে আপনি এখন পাইলটিং করছেন অথবা টাকাগুলো দিচ্ছেন, এগুলো কিন্তু লিগালি চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হচ্ছে, যে কারণে আইএমএফ ফরিদ ভাই রাইটলি পয়েন্ট আউট করেছে, এই যে আপনি এডিশনাল ওয়েলফেয়ার বেনিফিট দিচ্ছেন, আপনি এক্সিস্টিং ওয়েলফেয়ার বেনিফিটে রিভিউ করেছেন কিনা? আপনি এই যে দেখেন, এটা একটু ভেরি কুইকলি, এটা আসলে ফরিদ ভাইকে তখন উত্তর দেওয়ার আমার কথা ছিল, উত্তরটা আমি একটু দিতে চাচ্ছিলাম। শেষ করে রাকিবের কাছে যাব। তাহলে সেই বিষয়গুলো বিতর্ক করলে যেটা হইতো, এগুলো সাস্টেইনেবল হইতো ফাইন্যান্সিয়ালি, পলিটিক্যালি, তখন সবাই এটাকে ওন করতে পারতো। আমার তিস্তা নাই, আমার নদী শুকায় যাচ্ছে, আমার নদীতে পানি নাই, আপনি খাল খনন করছেন। অলরেডি এক্সিস্টিং 5,500 খাল আপনি এই কর্মসূচিতে নিয়ে আসছেন। এবং আমি পার্সোনালি জানি আপনার কৃষি বিএডিসির কর্মকর্তারা বলছে, ভাই এই টাকা তো অলরেডি আমাদের বরাদ্দ আছে, এই কাজগুলো তো চলমান। তখন এখান থেকে বেনিফিট কে পাচ্ছে? 15-20 লক্ষ টাকা পার কিলোমিটারের খাল 70-80 লক্ষ টাকা করে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেওয়া হচ্ছে। এই ফাইন্যান্সিয়াল ফ্রড, অর্থনীতির এই বাস্তবতায় নতুন সরকার ডিল করতে পারবে না। এটার যে ঝুঁকি, আপনি এই যে গাছ রোপণ শুনতে কত সুন্দর লাগতেছে, 25 কোটি, আপনার অ্যারেবল ল্যান্ড কি পরিমাণ খরচ হয় বুঝতে পারছেন? আমি একটু রাকিব আল হাসান আপনার কাছে যেতে চাই, এই প্রশ্নগুলো জবাব নিশ্চয়ই আপনি দেবেন, তার সাথে আমি আরেকটু প্রশ্ন করে রাখি না, আমি আপনার কাছে আর নাও ফিরতে পারি। কি বলেন? সেটি হচ্ছে যে রাজনৈতিক সংস্কার কথা আমরা বারবার বলছি, সেই গুপ্ত রাজনীতিতে ঘুরে ঘুরে আসছে। এই রাজনৈতিক এই শব্দটি এখনো পর্যন্ত যায়নি। গুপ্ত নিয়ে মারামারি হয়েছে গতকালকে চট্টগ্রামে, এবং নারী আসনে মনোনয়ন নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে বিএনপির। জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমি কিছু বিষয়টা অ্যাড্রেস করি। ফার্স্টে হচ্ছে দুজনের একটা কমন কথা ছিল যে সামাজিক সুরক্ষা কার্ডগুলোকে আপনি রিভিউ করেছেন কিনা। দেখুন, আমাদের যে টোটাল যে সামাজিক সুরক্ষা যে প্রকল্পের অধীনে বেশিরভাগ টাকাটা খরচ হয় পেনশনে। আর এর বাইরেও আমাদের ধরেন আপনার বিধবা কার্ড, তারপর হচ্ছে প্রতিবন্ধী ভাতা, অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। এই জিনিসগুলোকে একটা কোঅর্ডিনেট করে সরকার একটা ধাপকে ফ্যামিলি কার্ডে নিয়েছে, কিছুকে কৃষি কার্ডে দেওয়া হচ্ছে। আর এর বাইরে প্রবাসী কার্ড তো এটা এক্সট্রা, এটার সাথে অন্তর্ভুক্ত না। কিন্তু একটা রাইটলি পয়েন্ট আউট করেছে ফুয়াদ ভাই, যে জিনিসটাকে সাস্টেনেবল করা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। এই অর্থনৈতিক বাস্তবতা সেটা কতটুকু বাস্তবসম্মত, তো সেই জিনিসটা আমি মনে করি যে সরকার এই জিনিসটাকে ফিগার আউট করবে। এবং যেহেতু সরকার আইএমএফ সরকার অন্যান্য বিদেশি সংস্থার কাছে রিগার্ডিং এ রিলেটেড তার বিভিন্ন আর্থিক সহায়তা সে চেয়েছে, তাই মনে করি যে এই সামনে যে আর 1-1.5 মাস পরে আপনার হচ্ছে কি বাজেট পাস হচ্ছে, তো সেই জায়গায় আমি মনে করি সরকার এই জিনিসগুলোকে অ্যাকোমোডেট করবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, ধরেন এই যে উনি বলছে যে ট্রাস্ট বিল্ডিং এর জায়গাটা, এটা ওনার বিরোধী দলের জায়গার অবস্থান থেকে এক্স্যাক্টলি রাইট। কিন্তু ঘটনা হচ্ছে ধরেন জুলাই সনদ রিলেটেড তো 180 দিনের একটা টাইম ফ্রেম আছে। তো আমরা 180 দিনের আগে তাকে আসামির কাঠগড়ায় ফেলে দিতে চাচ্ছি, এটা আমার খুব বেশি সমনীয় মনে হচ্ছে না। যদি সংস্কার পরিষদ গঠিত হয়, হ্যাঁ, সেটা তো গঠিত হয় না, তার মেয়াদ হলো 180 দিন, না হলে তো 180 দিনের মধ্যে করতে হবে। ওইটা ছাড়া হবে না। কেন 180 দিনের মধ্যে করতে হবে না? জুলাই সনদ বাস্তবায়নটা ওইটা হলো ওই পরিষদের রেসপন্সিবিলিটি। ওই পরিষদের দরকার নাই, ওই পরিষদ ছাড়া তো আমরা করতে পারতেছি। আমি একটু পিছনে ফিরে যেতে, 1991 সালে 3 যেটা রূপরেখা হয়নি, স্বাধীন বিচার বিভাগ করার বেগম জিয়ার এই ছিল, অনেক কিছু হয়নি। আমি পুরো সবশেষে এই যে 198টা অধ্যাদেশ যেটি গ্রহণ করা হলো, তার মধ্যে যে জুলাই জাদুঘর নিয়ে একমত হওয়ার পরে সেটি তো তারা পরিবর্তন এসেছে, তাহলে বিশ্বাসের জায়গাটা থাকবে কিভাবে? ডেফিনেটলি সেই জায়গা থেকে দেখুন, আমি একটা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ধরেন যেটা হচ্ছে কি গুমের যে জিনিসটা, সেটা হচ্ছে ধরেন গুমের ক্ষেত্রে যে আইসিটিতে সম্ভবত গুম অধ্যাদেশ সম্ভবত এটাকে 10 বছর, সেখান থেকে বেরোর একটা সুযোগ থাকে। ওনারা আইনের লোক, ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু একটাতে সরাসরি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড রয়েছে, সম্ভবত আইসিটিতেও না। তো এই জিনিসটাকে মার্চ করার জন্য সেইটাকে আসলে পেন্ডিং অবস্থায় রেখেছে, বা বলছে অধিকতর গ্রহণযোগ্য আইন গ্রহণ করে সংশোধন করা যেত, ডেফিনেটলি করা যেত, এটা কোনো অসুবিধা ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে ধরেন এই জায়গাগুলোতে ধরেন রিগার্ডিং জুলাই সনদ, আমি আগে আবার বলতেছি আপনাকে জিনিসটা নোট করার জন্য, সেটা হচ্ছে কি এই জাতীয় জিনিসগুলো 6 মাস পার না পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ আমি মনে করতেছি যে সে ধরেন 133টার মধ্যে 98টাতে সে সরাসরি পাস করে ফেললো, 15টা আংশিক,
4টা বাদ করলো, 16টাকে ঝুলাই রাখলো। তাই মনে করি যে, এবং আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান কিন্তু বলেছেন যে আমরা সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে, আমাদের সংসদীয় কমিটি সবার এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমরা খুব অধিকতর আইন করব। তো সরকারের বয়স মাত্র এখনো 2 মাস হয় নাই, তাই মনে করি ধরো 2 মাসই, আমরা আরো 4 মাস ওয়েট করতে চাই। যদি না হয় তখন তাকে আমিও জব দীর্ঘায়তে আনতে চাই, 1 নম্বর কথা। আর সেকেন্ড কথা হচ্ছে ধরেন যে মানে সে ওই যে প্রকল্পগুলা বা আপনি যেটা বলছেন যে 91 যেটা হয় নাই, বা সরকার কি আবার পুরনো দিকে হাঁটছে কিনা, ধরুন পুরনো জিনিস তো অনেক কিছুই হয় নাই, আমাদের অনেক কিছু হতে পারতো, ইট কুড বি বেটার, অনেক কিছু হতে পারতো। তো সে জায়গা থেকে আমরা মনে করি যে পুরনো পিছনে ফেলে আমরা নতুন দিকে হাঁটতে চাই। আর একটা জিনিস আপনি কথা বলছেন গুপ্ত রাজনীতি নিয়ে, সম্ভবত গুপ্ত রাজনীতি এবং গুপ্ত শক্তি, নারী আসন নিয়ে। এখন দেখুন গুপ্ত রাজনীতির ব্যাপারটা এটা মানে খুব আলোচিত ইস্যু, বিশেষ করে 5ই আগস্টের পরে এই জিনিসটা খুব আলোচনা এসেছে। কিন্তু আমরা জিনিসটা মনে করি ধরেন যে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি খুব খারাপ জিনিস, মানে প্রকাশ্য দৃশ্যমান শত্রুর চেয়ে হিডেন শত্রু বেশি ভয়ঙ্কর। তো সেই জায়গা থেকে আমি মনে করি ধরেন রাজনীতি যখন করবেন, ধরেন আওয়ামী লীগের তো এখন রাজনীতি করার কোনো সুযোগ নেই, তো তার জন্য হয়তো সে গুপ্ত আশ্রয় নিতে পারে। কিন্তু যারা মানে ওপেন পলিটিক্স করতেছে, সংসদে বিরোধী দল হিসেবে আছে, তারা কেন গুপ্ত রাজনীতি যাবে? তাই মনে করি ধরেন এই জিনিসটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে ঠিক হওয়া উচিত। আর লাস্ট প্রশ্ন হচ্ছে কি আপনার সংরক্ষিত নারী আসনে সম্ভবত আপনি প্রশ্ন করেছেন, তো সেই জায়গা থেকে বিএনপি 36টা পেল, জামাত জোট 13টা পেল, স্বতন্ত্র থেকে একটি গেল, মোট 50টি। তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে বিএনপি একটা জিনিস ভালো হলো যে ধরেন মডেল, গায়িকা, নায়িকা, মানে এই জাতীয় কিছু পরিবর্তন এনেছে, এটা একটা পরিবর্তন সে এনেছে, এটাকে আমি সাধুবাদ জানাই শুরুতে। এখন ত্যাগীর হিসাব করতে গেলে ত্যাগ তো এটা আপনি কোন প্যারামিটার মাপবেন আসলে, তো সে জায়গা থেকে অনেক যোগ্য ত্যাগী তো বাদ পড়বে স্বাভাবিক, বাট সে এখানে ডাইভার্সিটি রাখার চেষ্টা করেছে। দেখুন আপনার ধরেন ওরা সম্ভবত নাম ওরা সম্প্রদায়ের একজনকে রাখলো, তারপরে পাহাড়িদের থেকে উপজাতি থেকে একজন রাখলো, তারপরে মতুয়া সম্প্রদায় থেকে রাখলো, তো নানা ধরনের একটা ডাইভার্সিটি রেখেছে। কিছু বিতর্ক তো আছেই, থাকবেই। আর সবচেয়ে বড় বিতর্কিত এনসিপির যিনি মনোনীত প্রার্থী, তিনি সম্ভবত একটা টিভি টক শোতে তিনি বলেছিলেন যে জামাত জোট থেকে, এই জোট থেকে তিনি কোনো ধরনের সুযোগ সুবিধা উনি কোথাও কিছু নেবেন না, কোথাও কোনোদিন যাবেন না, সংসদ সদস্য হওয়ার দূরেরই কথা। তারপর ওনার নাম গতকাল আসলো, তার কোনো অসুবিধা নেই, আমরা সাধুবাদ জানাই। কিন্তু উনি তো আসলে আমাদের যে আরপিও 1973 প্রেসিডেন্সিয়াল অর্ডার 27 নম্বর যেটা হয়েছিল, স্ট্যাটিউটরি অর্গানাইজেশন থাকলে আপনি চাকরি 3 বছর ছাড়া আপনি হতে পারবেন না। ওনার তো সম্ভবত কৃষি ব্যাংকে সম্ভবত উনি চাকরি করতেন, সেটা ডিসেম্বরে রিজাইন করেছেন, 3 বছর হয়নি। একই আইনের মার পেছে 2018 সালে গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী, তিনি ঢাকা ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার ছিলেন, তিনি 6 মাস হলো পদত্যাগ করার জন্য, ওনারটা মরণ বাতিল হয়ে যেত। আমি মনে করি যে আইন তো সকলের জন্যই সমান, তো সে জায়গা থেকে হয়তো ওনাদেরটা হয়তো বাদ পড়ে যেতে পারে, বা এক্ষেত্রে আরও আমি জানি না পরবর্তী কি আসে। তারপর আমরা মনে করি ধরেন সংসদ 300 সংসদ সদস্য হলো, 50 জন নারী সংসদ সদস্য হলো। এর বাইরেও আমি যেটা মনে করি যে নারীদেরকে আসলে কোটা দিয়ে আসলে নারীদেরকে ক্ষমতায়ন করা পসিবল না, তো নারীদেরকে পলিটিক্যালি আরো বেশি স্পেস দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে এই যে রাজনীতি নিয়ে মারামারি যেটি আমরা দেখলাম গতকালকে, তাতে আসলে এই জায়গাটায় পরিবর্তন আসা দরকার কিনা? ডেফিনেটলি শিক্ষা প্রতিষ্ঠানে আমি বেসিক্যালি মনে করি ধরেন হায়ার সেকেন্ডারি পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত। কারণ মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত অন্তত আমাদের ক্যাম্পাসগুলো রাজনীতি মুক্ত থাকুক। ইউনিভার্সিটি দল ভিত্তিক রাজনীতি, দল ভিত্তিক রাজনীতির কথাই বলছি, পলিটিক্যাল পার্টি যাদের সিস্টার বা অর্গানাইজেশন আমরা বলি, তো সেই জায়গায় রাজনীতি তেমন বন্ধ থাকা উচিত। এবং আমাদের শিক্ষা ক্ষেত্রে আসলে মানে সকল শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এগুলো তো আসলে ন্যাশনাল কনসাসনেস, তাই না? তো সেই জায়গা থেকে মনে করি ধরেন সকলেরই এখানে পার্টিসিপেট থাকা উচিত, এবং রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য সকল যে পলিসিটা গ্রহণযোগ্য সেটা করা উচিত। একই ক্ষেত্রে এখন জ্বালানি ক্রাইসিস সবকিছু বলেন, ওভারঅল আমি মনে করি যে সরকার সেদিকেও নজর দিবে, আমি আশা রাখি। ভেরি কুইকলি টু কাম ব্যাক অন, প্রথমেই যে বন্যায় পানি নদীতে নাই দেখি তো খাল দরকার, কারণ বন্যার পানিগুলো বা পানি যখন আসে তখন এগুলোকে আমাদের ধরে রাখতে হবে। কাজেই আমার মনে হয় এখানে একটু যুক্তিতে ভুল আছে ফুয়াদ আপনার। আমাদের জুলাই সনদ দিয়ে আমার মনে হয় যে রাকিব ভাই সুন্দর কথা বলেছেন, এখানে আমাদের যেটা দেখা দরকার যে সরকার সব কিছু পারফেক্ট করতে পারবে না, সব কিছু সবাই যেটা অ্যাকসেপ্ট করবে সেরকম হবে না, এটা বাস্তব কথা। এবং সবকিছুতে আমাদের সবকিছুতে যে অ্যাগ্রি করতে হবে বা এটা যে ভালো করেছে বলতে লাগবে, ব্যাপারটা কিন্তু এরকমও না। এখন আমাদের জ্বালানির ক্রাইসিস এবং জুলাই সনদের যে সময় নিচ্ছে, এটা আসলে কেউই ভালো চোখে দেখছে না, কিন্তু আমাদের এই সময়টা তাদেরকে দিতে লাগবে, তাদেরকে একটু বুঝার জন্য, তাদেরকে গুছিয়ে জিনিসটাকে ডেলিভার করার জন্য, এটুকু মনে হয় আমাদের ধৈর্যশীল হতে লাগবে। জি, বেস্ট আসল যেমন ফুয়াদ রাজনীতি সংস্কারের কথা বলছি, কিন্তু আমরা সেই শব্দ, রাজনীতির শব্দ প্রয়োগ, গুপ্ত সেটি প্রয়োগটি বন্ধন, এই কারণে আমরা দেখলাম যে সংঘর্ষ সঙ্গে যে ছাত্র, এই যে দলভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা পেশাজীবীদের দলভিত্তিক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, এটি আসলে পরিবর্তন হওয়া দরকার কিনা? দেখেন, নফল ভাইকে একটু রেসপন্স করি। সেটা হচ্ছে যে ক্যানাল এবং রিজার্ভিয়ারের ভিতরে পার্থক্য আছে। রিজার্ভার হচ্ছে যে আপনার সারফেস ওয়াটারটাকে প্রিজার্ভ করে রাখে একটা লম্বা সময়। আপনি লম্বা সময় লন্ডনে ছিলেন, আমিও ছিলাম।
যে ইংল্যান্ডে শেষ করতে আপনার হবে। থেমস কিন্তু ওয়াটার ক্যানেল ডাজ ওয়ার্ক অ্যাজ এ রিজার্ভার অ্যাজ ওয়েল ক্যানেল ডাজ ওয়ার্ক অ্যাজ এ রিজার্ভার বাংলাদেশে পাইপলাইন নদীর পানিটা নদীর পানিটা কৃষকের ক্ষেত পর্যন্ত পৌঁছায় দেওয়া যায়, এটা হচ্ছে ক্যানেলের পারপাস। আর রিজার্ভার হচ্ছে সারফেস ওয়াটারটাকে প্রিজার্ভ করে। শুধুমাত্র এই পারপাস না, ইট ডাজ ওয়ার্ক শেষ করতে হবে। আর এনিওয়ে দ্বিতীয়ত হচ্ছে গুপ্ত সুপ্ত রাজনীতির ব্যাপারে ইন প্রিন্সিপাল আমার পজিশন সবসময় বলেছি আমি, যেটা ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না, শুধুমাত্র ছাত্র সংসদ আর টিএসসি। এর বাইরে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস যদি কেউ রাজনীতি করতে চায় সে পল্টনে গিয়ে রাজনীতি করবে, কাকরাইলে গিয়ে রাজনীতি করবে, ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকতে পারবে না। একই কথা হচ্ছে পেশাজীবীদের ক্ষেত্রে, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো লয়ার, অ্যাকাউন্টেন্ট সে যদি রাজনীতি করতে চায় কোর্ট থেকে পিজি হাসপাতাল থেকে বেরোয় আসে পল্টনে, কাকরাইলে, গুলশানে গিয়ে রাজনীতি করবে। পিজি হাসপাতালকে রাজনৈতিক দলের অফিস বানানো যাবে না। আপনি যে কোনো সরকারি অফিসে যান, কোর্টে যান, হাসপাতালে যান, মনে হবে এটা আওয়ামী লীগের অফিস ছিল, এখন এটা বিএনপির অফিসে হয়েছে। সচিবালয়ে যান, মনে হবে যে এখানে এখন বিএনপি, মানে বিএনপি এই জিনিসটাকে কিনে নিচ্ছে। তো এই জায়গাটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, এটা প্রমাণিত হয়েছে বারবার। জি, ফরিদুল হক, রাজনীতিতে শব্দের প্রয়োগের তো কোনো পরিবর্তন দেখিনি, তাহলে সংস্কারটা আসবে কোথা থেকে? রাজনীতি সংস্কার তো অনেক পরের কথা। শব্দের প্রয়োগের পরিবর্তন তো হয়েছে, শব্দ আরও ধরেন অ্যাটাকিং হয়েছে, পরিবর্তন হয়েছে। আমি একটু ফুয়াদ ভাইয়ের কথাটার সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে আরেকটা জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, ফুয়াদ ভাই ওইটা ওনার মাথায় আছে অথবা বলতে ভুলে গেছেন, শিক্ষক রাজনীতি মোস্ট ইম্পর্টেন্ট। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কারা, এইটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এবং ধরেন আরেকটা জিনিস হচ্ছে যে কোনো মানে এই যে জনস্বার্থ কিংবা জনসেবা সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেমন ধরেন আমার এলাকার একটা ঘটনা বলি আপনাকে, এটা খুব বেশি নিউজে আসেনি, আলোচনায় হয় নাই। সেটা হচ্ছে যে খুলনাতে একটা চক্ষু হসপিটাল আছে যেটা সরাসরি সরকারের পরিচালিত না, এটা একটা সংস্থা দ্বারা পরিচালিত। ওইখানে 5 তারিখের পরে বিএনপির লোকজনই ওইটা পরিচালনা কমিটিতে ছিল, সরাসরি এমপির নেতৃত্বে ওইখানে গিয়ে মব হয়ে ওই কমিটিকে ইনস্ট্যান্ট সরাই দেওয়া হয়েছে। সরাই দেওয়ার পরে এমপি নিজে ওইটার ধরেন চেয়ারম্যান হয়েছে, খুলনা 5-এর এমপি আলী আফজলবি, আমি নামও বলছি। তো এই যে ধরেন প্রত্যেকটা জায়গাকে রাজনৈতিকরণ, এইটা ধরেন একদম ওই পর্যায়ে পর্যন্ত শেষ পর্যন্ত গেছে। আমি একটা ইস্যু একটু বলি, এটা আপনি আমাকে প্রশ্ন করেন না, কিন্তু এই কথাটা আমি অন রেকর্ড বলে রাখতে চাই। অন্য সব হিসাব বাদ, এমনিতে নারী আসনে যারা যেটা দিছে আমি বেশিরভাগ জায়গাকে সাধুবাদ জানাই। একটা বিষয় আমি একটু বলি, গোপালগঞ্জের যে ভদ্রমহিলাকে দেওয়া হয়েছে, সুবর্ণা ঠাকুর অথবা সুবর্ণা শিকদার, উনি মতুয়া সম্প্রদায়ের লোক। এই মতুয়া সম্প্রদায়ের গোপালগঞ্জে একটা বড় প্রভাব আছে, যেখানে নরেন্দ্র মোদী এসেছিল, এবং এই ভদ্রমহিলার সাথে সম্ভবত পশ্চিমবঙ্গের বিজেপির কোনো একজন নেতার আত্মীয়তা আছে। দেওয়া হচ্ছে কোন সময়, এটা খুব গুরুত্বপূর্ণ, দেওয়া হচ্ছে সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন, যেখানে অলরেডি 20 লাখ ভোটারকে, মুসলমান ভোটারকে ওইখান থেকে বাদ দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে এর আগে বাগেরহাটে বিএনপি তাদের লোকদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের 2জন লোককে এনে নমিনেশন দিয়েছিল, বাগেরহাট 1 এবং বাগেরহাট 4-এ, 2জনই বিশ্ব হিন্দু পরিষদের নেতা। এই যে নেক্সাসটা, এইটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। জামাতকেও তো আমরা দেখেছি। একজন হিন্দুকে দেওয়া, আর এই যে যাদের বিশ্ব হিন্দু পরিষদ, মতুয়া সম্প্রদায় সহ যাদের বিজেপি এবং আরএসএস কানেকশন, দ্যাটস নট দ্য সেম থিং। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হিন্দুত্ববাদ আমাদের এখানে কি পর্যায়ে আছে, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বিএনপি কেন এই ফাঁদে পা দিচ্ছে, এটা আমরা বারবার বলে যাব। আলোচনা অংশের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার 1 মিনিট দেন, সময় রাখি 30 সেকেন্ড একদম। আচ্ছা, 30 সেকেন্ডে আমি যেটা বলতেছি, ক্যাম্পাসে আপাতত আমি পলিটিক্সটা আমি পছন্দ করি না, কিন্তু আপাতত এই পলিটিক্স যদি বন্ধ করে সবচেয়ে বেশি লাভবান হবে শিবির, কারণ সাধারণ শিক্ষার্থী পরিষদ গুপ্ত সংগঠন হিসেবে ওরাই রাজনীতি বেশি সবচেয়ে বেশি হয়েছে। সুতরাং আপাতত আমি এটা বন্ধের পক্ষে না। সেকেন্ড কথা হচ্ছে কি, যে খাল খনন কর্মসূচি এটা আমার আগের পর্বে মিস হয়েছে, সেটা হচ্ছে ধরেন আমাদের বিভিন্ন নদীগুলো মরে যাচ্ছে, নদীর গতিপথ চেঞ্জ হচ্ছে। সুতরাং এই মুহূর্তে জরুরি ছিল। আপনাকে আরেকটা জিনিস মনে করে দিতে, 26 সালে আমাদের গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, এটা রিনিউ হচ্ছে, এবং তিস্তা চুক্তি নিয়ে আশা জানিয়ে নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস আপনি করে, গতকাল আমাদের ডিপ্লোমেসির জন্য একটা মাইলস্টোন ছিল। আমরা প্রথমবারের মতো সাউথ এশিয়ান কান্ট্রি হিসেবে প্রথম দেশ হিসেবে পিসিএ কন্ট্রাক্ট সাইনিং করেছি। মানে আমরা তাইওয়ান, সিঙ্গাপুর, চায়না, জাপানের পরবর্তী সময় আমরা এই কাতারে চলে যাচ্ছি। সুতরাং এটা আমাদের ডিপ্লোমেসির একটা বড় অর্জন। এই সরকারের 2 মাসের মাথাও এই অর্জনটা আমি মনে করি বাংলাদেশের আগামীতে বাংলাদেশের গ্লোবাল পলিসি এবং ডিপ্লোমেসিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। বাংলাদেশের রাজনীতি একদম একটি টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে, এটা আমরা যারা রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল আমরা সবাই বুঝতে পারি, এবং এটাকে বুরাজনীতির একটা ব্যাটলফিল্ড তৈরি করা হচ্ছে। সে জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি এখন একটা নিউট্রাল অবস্থান থেকে একটা পোলারাইজেশনের যুগে নিউট্রাল অবস্থান, সঠিক অবস্থানটা বিএনপি নিচ্ছে, চেষ্টা করছে। আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।